গুড ইভিনিং এভরিওয়ান। এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের ক্লাসে আমি সকলকে বলবো যে ক্লাসটা কিছুটা রিভিউ হচ্ছে এবং যে বিষয়টা আমাদের খুব ভালোভাবে জানার দরকার আজকে অ্যাট্রপি। আমি গত ক্লাসেই আলোচনা করেছিলাম অ্যাট্রপি, কলাসীনতা, হাইপারট্রপি, এগুলো হাইপারপ্লাসিয়া, কলার বিবর্ধন, অ্যানাপ্লেসিয়া, মেটাপ্লেসিয়া, এগুলো কিন্তু আলোচনা করেছি। আজকে কি করব, অ্যাট্রপি নিয়ে আরো বিশদ আলোচনা করব এবং একদম শেষে বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার নিয়েও একটা ধারণা দিব। আমার মূল যদি আপনি আলোচনাগুলো আপনারা খেয়াল করেন, যে ক্লাসটা নেওয়া হচ্ছে সেই ক্লাসের টপিকে বেশিক্ষণ আলোচনা করা হবে। বিগত যে ক্লাস ছিল সেটাও কিছুটা আলোচনার মধ্যে চলে আসবে এবং আগামী দিন যে আলোচনাটা করব সেটাও সংক্ষিপ্ত আলোচনা করে যাব, যাতে আপনাদের ক্লাস করতে এবং বাড়িতে পড়তে সুবিধা হয়, রোগটা বুঝতে সুবিধা হয়, যেহেতু এটা প্যাথোলজি ক্লাস। তো আমি যেটা বলবো যে প্যাথোলজিক যে বেসিক অফ ডিজিজ, রবিনস অ্যান্ড কটন, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। কারণ এগুলো যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আজকের মূল আলোচনা হচ্ছে অ্যাট্রফি। অনেক সময় আমরা উচ্চারণে অ্যাট্রপি বলি বা যেভাবেই হোক না কেন, মূল বিষয়টাতে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের মূল জায়গা হচ্ছে ATROPHY, অ্যাট্রপি, অ্যাট্রফি, যেভাবেই বলি না কেন। এখন অ্যাট্রফি বলতে কি বোঝানো, গত ক্লাসে আলোচনা করেছি, তবুও আজকে পুনরায় করছি। এরপর আপনাদের অংশগ্রহণ করতে হবে, আপনাদেরকে উত্তর দিতে হবে, যাতে আমি আলোচনাটা আরো প্রাণবন্ত হয়, আপনারা যাতে আরো সহজে বুঝতে পারেন। এখন অ্যাট্রফি শরীরের অংশ বা কোনো কোষ, এটা যদি একটা ছবি দেখেন, এই ছবিতে কি কিছু বোঝা যাচ্ছে? আপনারা একটু কাইন্ডলি বলবেন, এখানে কি কিছু বুঝতে পারছেন? দেখুন তো বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে বলেন তো? নরমালি মনে হচ্ছে যে জালের মতো কিছু একটা আছে, এন্ড তার পাশেরটাতে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে কিছু একটা ছিদ্র হয়ে গেছে বা জায়গা থেকে সরে গেছে, এই টাইপের মনে হচ্ছে। খুব সুন্দর, আপনি অনেকটা বলেছেন। এখানে জাল জাল বেশি আছে, কিন্তু এখানে যে কালো অংশটা এটা হচ্ছে আপনার অল্প, আর এখানে কালো অংশটা বেশ বড়। এটুকু তো পার্থক্য দেখা যাচ্ছে, তাই তো নাকি? জি স্যার। জি এখানে কালো অংশগুলো বেশ বড় বড়, অর্থাৎ ডান সাইডের কালো অংশগুলো বেশ বড়, বা সাইডের কালো অংশগুলো একটু কি ছোট ছোট। তো আমাদের মেডিকেল ভাষায় ইকোজনিক, তারপরে আপনার অ্যানিউইক, ইকুইক, হাইপার ইকুইক, এই ধরনের কিছু টার্ম ব্যবহার করা হয়। এগুলো কেন ব্যবহার করা হয়? কারণ এটা মেডিকেলে এইভাবে নিয়ম। এখন হাইপো ইকুইক, ইকুইক, অ্যানিউইক, এখানে কি বোঝানো হয়? কালো, কালো না সাদা, এইগুলোই কিন্তু মেডিকেল টার্মিনোলজিতে এগুলো বলা হয়। এবং আমি চেষ্টা করবো আস্তে আস্তে, বিশেষ করে আল্ট্রাসাউন্ডের যে সময় আমি আপনাদের ক্লাসটা নিব, আল্ট্রাসাউন্ডের উপরে যখন আলোচনা করব তখন এই বিষয়টা পাথর দিয়ে আমি বুঝিয়ে দিব। আমরা হার্ড স্টোন, সফট স্টোন, এখানে আমরা এই জিনিসগুলো কিভাবে বলি। এখন অ্যাট্রফি হচ্ছে শরীরের অংশ বা কোষ বা অঙ্গ বা অন্য কোনো টিস্যুর আকার হ্রাস, মানে এটা কমে যাওয়া। এখন এই শব্দটা আসছে কোথা থেকে? অ্যাট্রোফাইড অংশটি কম হওয়ার আগে, বিশেষ করে ধরেন একটা বয়স, একটা স্বাভাবিক বয়স আছে না, সেই বয়সের আগে কোনো কারণে, মানে স্বাভাবিক একটা আকার ছিল কিন্তু সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে, উপাদান ও কোষের আকার বা উভয় ক্ষেত্রে হ্রাস পাওয়া, এটা হচ্ছে অ্যাট্রফি। এখন কিছু কোষ বা অঙ্গ সাধারণত নির্দিষ্ট বয়সে বা আমাদের নির্দিষ্ট শরীরবৃত্তীয় পরিস্থিতিতে কি হয়, একটা নির্দিষ্ট আকারে যায়। এখন যে আকারে যাবে সেই আকারে যদি না যায় তাহলে সেইটা হচ্ছে অ্যাট্রফি। এখন অ্যাট্রফি কিন্তু আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে হতে পারে। যেমন যখন একটা বাচ্চা মানব ভ্রূণ হিসাবে থাকে তখন থেকে শুরু করে তার শরীরের কাঠামোর বিভিন্ন
যে অর্গান গুলো রয়েছে, অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে, জন্মের পরপরই যদি ওটি ছোট হয়ে যায় তাহলে আমাদের কর্টেক্সের ভিতরে বিভিন্ন স্তর সংকুচিত হয়ে যাচ্ছে, আমাদের থাইমাস গ্ল্যান্ড হচ্ছে, লিম্ফয়েড গ্ল্যান্ড হচ্ছে। তো এই জায়গায় যদি অ্যাট্রফি হয় তাহলে বয়ঃসন্ধিকালে বিভিন্ন সমস্যা হয়। আমাদের বিভিন্ন যে গ্রন্থিগুলো রয়েছে, তারপরে যদি আমাদের ধরেন ক্যালসিয়াম বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় জমা হয়, বিভিন্ন টিস্যু তৈরি হয়, এই টিস্যুতে যদি অ্যাট্রফি হয় তাহলে সেই টিস্যুগুলো কি হয়, সংকুচিত হয়ে যায়। তো এই ধরনের সংকুচিত হয়ে যাওয়ার কারণে আমাদের বিভিন্ন রোগ হয়, এবং যে রোগগুলো চিকিৎসা করা খুবই জটিল এবং অনেক ব্যয়বহুলও বটে। বাংলাদেশে অনেক ধরনের অ্যাট্রফি রয়েছে যার ট্রিটমেন্ট হয় না। শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু দেশেই এই সকল চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সাধারণ জনগণের পক্ষে এই ধরনের চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। এখন শরীরবৃত্তীয় অ্যাট্রফির দ্বারা আমাদের কি হয়, যদি মেয়েদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রজনন অঙ্গর যদি আপনার অ্যাট্রফি হয় তাহলে কি হয়, মাসিকের সমস্যা হয়। দেখা যাচ্ছে তার যেভাবে প্রতি মাসে যে আপনার মিনস্ট্রেশন হচ্ছে সেখানে প্রবলেম হয়। তারপর ডিম্বাশয় কার্পাস যে লুটিয়াম যেটা রয়েছে সেখানে যদি অ্যাট্রফি হয় তাহলে তার প্রস্রাবের বিভিন্ন সমস্যা হবে। তো এই যে বিষয়গুলো রয়েছে এর কারণে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন জায়গায় অ্যাট্রফি রয়েছে, আর বিভিন্ন অ্যাট্রফির জন্য বিভিন্ন নামও রয়েছে। তো এর মূল যদি আমরা চিন্তা করি, অ্যাট্রফি যদি হয় টিস্যুর মধ্যে হয় তাহলে তার মধ্যে কিছু লক্ষণ দেখা যায়, যেমন ক্ষুধার্ত বা ক্ষুধামন্দা ভাব দেখা দিতে পারে, তার প্রোটিনের ঘাটতি দেখা দিতে পারে, তার মস্তিষ্কে যদি অ্যাট্রফি হয়, হৃৎপিণ্ডে যদি অ্যাট্রফি হয়, অ্যাড্রিনাল গ্রন্থি হয়, থাইরয়েড গ্রন্থিতে হয়, পিটুইটারি গ্রন্থিতে হতে পারে, গোনাডস গ্রন্থিতে হতে পারে, কিডনিতে হতে পারে, এমনকি সামগ্রিকভাবে শরীরে হতে পারে, মাসেলে হতে পারে, শরীরের লিম্ফার টিস্যুর মধ্যে হতে পারে, লিভারে হতে পারে, প্লিহার মধ্যে হতে পারে। এবং এই প্রত্যেকটা অ্যাট্রফির জন্য কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে যেগুলো আপনাদেরকে জানতে হবে। কিন্তু যেহেতু আমরা একজন হোমিওপ্যাথিক ডক্টর, আমরা লক্ষণ সাদৃশ্যের চিকিৎসা করি, সেই জন্য আমরা কি করব, সবসময় আমরা চিকিৎসার ক্ষেত্রে যেটা সাধারণ লক্ষণ, ডিজিজে যেটা সাধারণ লক্ষণ, এই সাধারণ লক্ষণটা আমরা খেয়াল করব, আমরা জানবো। যখন আমরা রোগের সাধারণ লক্ষণগুলো জানবো তখন আমরা রোগের অসাধারণ লক্ষণের সাথে যখন ম্যাথমেটিক্যাল জ্ঞানকে কাজে লাগাবো তখন আমরা একটা পারফেক্ট সিমিলিমাম মেডিসিন পাবো। যে মেডিসিনটা সিমিলার নয়, আমরা সিমিলিমাম, এই সিমিলিমাম মেডিসিন দিয়ে এই ধরনের রোগও নিরাময় করা সম্ভব। কারণ এই সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় স্যার, আমাদের হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার অর্গান অফ মেডিসিনের 81 নম্বর অ্যাফরিজমে তিনি এটার উত্তর দিয়ে দিয়েছেন। শত সহস্র প্রজন্ম ধরে মানুষের যে ম্যাল ট্রিটমেন্টের ফলে, অর্থাৎ আমরা যে মাইজমেটিক যে কন্ডিশনে ভুগছি, যে চিররোগে ভুগছি, এই রোগগুলো আমরা এভাবে নিরাময় করতে সক্ষম হব, তিনি কিন্তু বলে দিয়েছেন। তাহলে আমরা এর উত্তর তো পেয়েছি। এখন দেখেন অ্যাট্রপি বা কলাশীর্ণতা, এটা আমি গত ক্লাসেও দেখিয়েছিলাম। দেখেন এই যে এটাকে কি বলা হচ্ছে বলেন তো, এই পায়ের মাসেলকে আমরা কি বলি? এই যে এই জায়গার যে মাসেল, এটাকে কি মাসেল বলে বলতে পারবেন কেউ? এটা হচ্ছে মাসকুলার অ্যাট্রফি, অর্থাৎ মাসেলে আপনার অ্যাট্রফি হচ্ছে। যদি স্পাইনালে, স্পাইন মাসেলে হয় তাহলে আমরা তখন বলি স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। মাসেলে হলে মাসেল অ্যাট্রফি। ঠিক আছে। এখন এই যে মাসেল অ্যাট্রফি, এটা কিন্তু একটা বিরল ও জটিল স্নায়ুতন্ত্রের জন্মগত রোগ যা জেনেটিক কারণে হয়ে থাকে। এখন এই যেহেতু জেনেটিক কারণে হয়ে থাকে, তাহলে জেনেটিক যত রোগ আছে তার সঠিক চিকিৎসা আমরা কি দেখছি মডার্ন মেডিসিনে আছে কি আপনি বলুন? যা আছে খুব ব্যয়বহুল, সাধারণ জনগণের জন্য না। তাহলে বিগত শতকে যদি এর কোনো চিকিৎসা ছিল না আমরা জানি, কিন্তু যার কারণে সারা পৃথিবীতে অসংখ্য শিশু প্রতিনিয়ত স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি সহ বিভিন্ন অ্যাট্রফি, যে স্নায়ুতন্ত্রের যেটা জন্মগত রোগ, জন্মগত ত্রুটি, এই ধরনের ত্রুটিতে তারা কি হচ্ছে, মারা যাচ্ছে, মৃত্যুবরণ করছে। এখন এই রোগে আক্রান্ত শিশুরা কি করে, বসতে পারে না, দাঁড়াতে পারে না, তাদের বুদ্ধিমত্তা যে ঠিক আছে, তারা যে কথাটা বলছে সঠিকভাবে কথা বলছে না, আটকে যাচ্ছে। এখন তাদের যদি শ্বাসতন্ত্র সঠিকভাবে, অনেক বাচ্চা আছে নিঃশ্বাসও নিতে পারে না কারণ শ্বাসতন্ত্রে ইনফেকশনও থাকে। এখন বর্তমানে বাংলাদেশে এই
যেটা বললাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, যেহেতু এটা জন্মগত জিনগত একটা রোগ বলা হয়, স্নায়ুতন্ত্রের জন্মগত রোগ বলা হয়, তাহলে এ ট্রিটমেন্ট করছে। এখন দেখেন এই ট্রিটমেন্টটা কিভাবে করছে। বর্তমানে বাংলাদেশের যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা ওষুধ কোম্পানি কি, কোম্পানিটা এই মুহূর্তে নাম মনে আসছে না, মেবি আপনার নোভার্টিস, নোভার্টিস নোভার্টিস নামক আমাদের যে ওষুধ কোম্পানি রয়েছে, নোভার্টিস কোম্পানি। তো এদের যে এদের সাথে বিদেশের একটা মানে যৌথ কোলাবোরেশনে আপনার মাঝে আমি একটা মানে পত্রিকায় পড়েছিলাম। তো এই যে পত্রিকায় তারা দিয়েছে কি, তারা জিন থেরাপি, মানে আমাদেরকে মূল বুঝতে হবে কি, এই যে মাসকুলার অ্যাট্রফি এর জন্য তারা কি করছে, জিন থেরাপি আবিষ্কার করেছে। এই জিন থেরাপির জন্য তারা কি 2 বছরের কম বয়সী শিশুদের স্পাইনাল মাসকুলার অ্যাট্রফির চিকিৎসার জন্য তারা ব্যবহার করছে। এখন চিকিৎসাটা কি অত্যন্ত ব্যয়বহুল, এবং এই চিকিৎসার জন্য প্রায় 22 কোটি টাকা, কয় কোটি টাকা, 22 কোটি টাকা আপনার বরাদ্দ করা হয়েছে। এখন এটা আমাদের দেশে এমন রোগের কিন্তু এর আগে চিকিৎসা হয়নি। তাহলে কি 22 কোটি টাকা দিয়ে তারা ট্রায়ালে, অর্থাৎ কোম্পানির প্রচার প্রচারণার জন্য তারা কি করতেছে, এই চিকিৎসাটা করবে। এবং এর জন্য কি করছে, যেহেতু অসংখ্য লোক মারা যাচ্ছে, সেহেতু নোভার্টিস যে বাংলাদেশ যে কোম্পানি রয়েছে, নোভার্টিস বাংলাদেশ লিমিটেড, এটা কি করতেছে আপনার গ্লোবাল প্রজেক্টের আওতায়, বিভিন্ন প্রজেক্ট কিন্তু গ্লোবালি আপনাদের দিয়ে থাকে বিভিন্ন ডিজিজের জন্য। কারণ এই সকল কোম্পানি যে ওষুধটা তৈরি করবে এরপরে কিন্তু এটা হিউজ পরিমাণ মার্কেট পাবে, এটা বিক্রি হবে। তাহলে বাণিজ্যিক চিন্তা ভাবনা থেকে তারা কি করতেছে, একটা রোগীকে সুস্থ করার জন্য তারা কি করছে, ট্রিটমেন্টে আসছে। এবং যেহেতু এটা 22 কোটি টাকা ওই একটা ট্রিটমেন্টে খরচ হবে প্রজেক্টের আওতায়, তাহলে এটা গ্লোবাল প্রজেক্টের আওতায় নেওয়া হচ্ছে। এবং দেখেন আমাদের দেশে একটা শিশুকে প্রদান করার ব্যবস্থা করা হচ্ছে। কয়টা শিশু? মাত্র একটা। আবার এই ব্যাপারে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড আমাদের ওই যে নোভার্টি যে কোম্পানি তাকে কিন্তু সাহায্য করছে। এখন এই যে সাহায্য করছে, তাহলে আপনি দেখেন নর্মাল মাসেল ছিল এই, অ্যাট্রোফিড মাসেল হচ্ছে এই, ব্যাপারটা তো এই নাকি? আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন? এটা কতটা একটা মারাত্মক একটা ডিজিজ যার কোনো ট্রিটমেন্ট নাই, যার কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, কিন্তু এই রোগী কিন্তু আপনার আশেপাশে বহু রয়েছে। আপনি যখন 10-20 টাকা 50 টাকা বিভিন্ন, এখন আমাদের হোমিওপ্যাথিতে অনেক ডাক্তারই কিন্তু কি করে, ওষুধ দেয় কত টাকায়, 50 থেকে 100 টাকায়। কিন্তু আপনারা যদি চিন্তা করেন 50 থেকে 100 টাকায় ডাক্তারের যদি ভিজিট ডাক্তার না রাখে, সে বা সেই রুমের ভাড়া বা কি দিবে, কিভাবে সে চলবে? সে তো একজন রেজিস্টার্ড ডক্টর, যারা আগে একটা বিভিন্ন প্রতিষ্ঠানে জবের পাশাপাশি করতো অবসর টাইম পাস করার জন্য। এখন কিন্তু বিষয়টা তা না। আপনি বাংলাদেশে একজন বৈধ ডাক্তার, আপনার বাংলাদেশে গেজেটে আপনাকে ডাক্তার লেখার অনুমোদন দিচ্ছে। এটা কি রকম, বাংলাদেশে 3 ধরনের ডাক্তাররা বৈধ। প্রথম হচ্ছে বিএমডিসি কাউন্সিল থেকে আপনার যারা এমবিবিএস এবং বিডিএস পাস, তারা ডাক্তার, বৈধ ডাক্তার, কথাটা বুঝবেন। এরপরে যারা ভেটেরিনারি পাস করেছে, পশু চিকিৎসক, তাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা পড়ে, তারা তাদের নামের আগে ডাক্তার লেখে। আর আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক, আমরা ডাক্তার লিখবো। এবং এছাড়া যারা আছে যেমন আপনার প্যারামেডিক, তারা কিন্তু ডাক্তার লিখতে পারবে না, তারা অ্যাসিস্ট্যান্ট ডক্টর লিখবে। তো এরকম কিন্তু অনেকগুলো খাত আছে বাংলাদেশে। তো অনেকে চাচ্ছে যে বাংলাদেশে যেহেতু বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট কোর্স আছে, তাহলে হোমিওপ্যাথিক আমরা যে ডিপ্লোমা আছে আমাদেরকেও অ্যাসিস্ট্যান্ট বানানো যায় কিনা। কিন্তু আপনাদের সচেতন হতে হবে, যে সকল কোর্সের কথা বলা হচ্ছে সেগুলো সব 3 বছরের নিচে। আর আমাদেরটা কিন্তু 3 বছর না। আপনি দেখেন পাস করতে করতে, যদিও 4.5 বছর বলা হয়েছিল, সেই 1965 সাল থেকে 4.5 বছরের থেকে আপনারা দেখেন 5 বছর, 6 বছর, 6.5 বছর, 7.5 বছর লেগে যাচ্ছে একটা হোমিওপ্যাথিক চিকিৎসক তাকে পরিপূর্ণভাবে পাস হয়ে সার্টিফিকেট নিতে নিতে। অর্থাৎ আপনি আজকে ভর্তি হলেন, আপনি সার্টিফিকেট, আপনি ডাক্তার সার্টিফিকেটটা নিতে কিন্তু আপনার প্রায় 7-7.5 বছর লেগে যাচ্ছে। এটাই বাস্তবতা। তাহলে এত সময় ব্যয় করে আপনি ডাক্তার হচ্ছেন, তাহলে এই ডাক্তার যদি আপনি না লিখতে পারেন, যদি কোনো রোগী বলে, আপনার সম্মানে আঘাত হানবে কিনা বলুন?
আপনি নিজেকে তখন আরো ভালো মনে করতে পারবেন যখন আপনি দেখবেন যে এই যে রোগগুলো আছে, এই রোগগুলো আপনি হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারা তাদেরকে ভালো রাখতে পারছেন। আপনি বলবেন না এরা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, আপনি বলবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি, যদি সৃষ্টিকর্তার সহায় হয়, উপরওয়ালা যদি চান, অসম্ভব বলে কিছু নাই, এদেরও পরিবর্তন হতে পারে, এরাও সুস্থ জীবনে ফিরে আসতে পারে, চেষ্টা করতে দোষ কোথায়, এভাবে বলবেন। যেহেতু তার কোনো ট্রিটমেন্ট নাই, যদি সে ভালো থাকে সেটাই অনেক বড় ব্যাপার হবে। কারণ জিন থেরাপির যে বিষয়টা রয়েছে সেটা তাদেরকে বোঝাতে হবে, কারণ অনেক যাদের অর্থবিত্ত রয়েছে, কোটি টাকা রয়েছে, তো কোটি টাকা থাকলেও কিন্তু সে এই ট্রিটমেন্ট করতে সক্ষম নয়। কারণ একটা 2 বছরের শিশুর জন্য স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগের জন্য যে জিন থেরাপি, সেটা 22 কোটি টাকা ব্যয় হচ্ছে, একটা দুইটা টাকা না কিন্তু। এখন এটা পত্রিকায় আসে, তাহলে আপনাদেরকে পত্রিকাগুলো পড়তে হবে, পত্রিকা বিভিন্ন তথ্য রাখতে হবে, তাহলে এইগুলো যখন আপনারা রাখবেন, পেপার কাটিং গুলো রাখবেন, তখন আপনি রুগীকে দেখাতে পারবেন। এখন বাংলাদেশে যতগুলো অ্যাট্রফি আছে এর মধ্যে অন্যতম অ্যাট্রফি হচ্ছে সেরিব্রাল অ্যাট্রফি। সেরিব্রাল অ্যাট্রফি কি, কেন হয়, লক্ষণ ও চিকিৎসা, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এখন সেরিব্রাল অ্যাট্রফি কি? সেরিব্রাল অর্থ হচ্ছে ব্রেন, অ্যাট্রফি অর্থ শুকিয়ে যাওয়া। তাহলে কোনো কারণে ব্রেন শুকিয়ে যাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় সেরিব্রাল অ্যাট্রফি। এখন সেরিব্রাল অ্যাট্রফি বিভিন্ন কারণে হতে পারে বা হয়ে থাকে। এখন এই যে হয়, তার মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন কোন ব্যক্তির মধ্যে ডিমনেশিয়া। এখন ডিমনেশিয়া যদি বলা হয়, আপনি চিন্তা করতে পারেন ডিমনেশিয়া এটা আবার কি, কেউ বলতে পারবেন ডিমনেশিয়া মানে কি? আপনি একজন বলুন তো, কেউ বলতে পারবেন? হ্যাঁ বা না বলেন। না স্যার। দেখেন, এটা একটা খুব কমন জিনিস। আপনার কেউ ভুলে যাওয়ার কথা কোনো রুগী এসে বলে যে আমি ভুলে যাই বা ভুলে যাওয়ার রোগ আছে, এটা তো জানেন। স্যার আমাদের মধ্যে তো কমন, ভুলে যাই আমরা। হ্যাঁ, তো ভুলে যায় কমন রোগটার মেডিকেল নাম হচ্ছে ডিমনেশিয়া। খুব মজার না? দেখেন, আমরা এত পিছিয়ে কেন পড়ছি, কারণ আমরা যেটা সচরাচর ট্রিটমেন্ট করে থাকি, দেখেন অ্যানাকার্ডিয়াম মেডিসিনটা আমরা যে পরিমাণে মানুষ ভুলে যায়, স্মৃতিশক্তির জন্য মানুষ র্যান্ডম ব্যবহার করে, আমরা প্রত্যেকে অ্যানাকার্ডিয়াম মেডিসিনটা পড়ছি। অ্যানাকার্ডিয়াম পড়িনি এখানে কেউ আছে? অ্যানাকার্ডিয়াম, তো অ্যানাকার্ডিয়াম মেডিসিন আমরা কি কি পাই বলেন তো, আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি, কেউ একজন স্যার বলুন। ভুলে যাওয়া, তারপরে হচ্ছে যে নিজের নাম ভুলে যায়, রাস্তার নাম ভুলে যায়, পরিচিত লোকজন ভুলে যায়, এইরকম। আর তার স্মৃতিভ্রম হয়ে থাকে। খুব সুন্দর। দেখেন, তাহলে আপনি যদি অ্যানাকার্ডিয়াম শুধু এই একটা মেডিসিনও যদি জানেন, তাহলে কি আপনি ডিমনেশিয়ার ট্রিটমেন্ট করতে পারবেন কি পারবেন না? ডিমনেশিয়া রোগের যে লক্ষণগুলো আছে আপনার অ্যানাকার্ডিয়ামে কিন্তু সেম সেই লক্ষণগুলো আছে। আপনি সঠিক ওই রোগীর সার্বিক যদি কনস্টিটিউশনটাকে খেয়াল করেন, তাহলে কিন্তু আপনার ওর সাথে মিলে যাবে, আপনি চিকিৎসা করতে পারবেন এবং আপনি প্রমাণ করতে পারবেন যে আমার কাছে ডিমনেশিয়া রোগেরও ট্রিটমেন্ট হয়েছে এবং সে সুস্থ হয়েছে। তখন মডার্ন মেডিসিন মনে করবে যে হ্যাঁ তাই তো, তাহলে ডিমনেশিয়া ট্রিটমেন্ট করেছে। কিন্তু আপনি যদি বলেন ভুলে যাওয়া রোগের চিকিৎসা করেছেন, এটা মেডিকেলে কোনো দাম নেই, আপনি কাউকে বোঝাতে পারবেন না। কিন্তু ডিমনেশিয়া ট্রিটমেন্ট করে সেটা কিন্তু আপনি প্রমাণ করলে তখন মডার্ন মেডিসিন তারা বিশ্বাস করবে যে না, আসলে তাহলে এটারও পরিবর্তন হয়। তাহলে আমাদের কি ডিজিজটাকে জানতে হবে এবং এটা পরিবর্তন করে ওটার একটা ডাটা রেখে আমাদের চিফ কমপ্লেনে লিখতে হবে ডিমনেশিয়া, তারপরে আমরা ট্রিটমেন্ট করব। কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ বলুন। স্যার, অ্যানাকার্ডিয়াম আর অ্যালুমিনের মধ্যে ডিফার কেমন করবো? ওই বিষয়গুলো আমি ম্যাথমেটিক্যাল ক্লাসে আপনার আলোচনা হবে, যেহেতু আজকে প্যাথোলজিয়া, ওইটা যদি আপনি বলতে হয় তাহলে টোটাল আমার অ্যানাকার্ডিয়াম এবং অ্যালুমিনিয়াম সম্পর্কে হিউজ পরিমাণে আলোচনা আছে। যদি আমার ম্যাথমেটিক্যাল কোনোদিনও আলোচনা থাকে তখন আলোচনা করব। আজকে যেহেতু প্যাথোলজিক্যাল জ্ঞান, আমি যেহেতু এই বিষয়টার সাথে কিন্তু আমি আবার সিটি স্ক্যান এগুলো আলোচনা করব, তাহলে আমাদের আজকে ক্লাসটা অন্যদিকে চলে যাবে।
ঠিক আছে? ওটা আপনি পার্সোনালি আমার সাথে ফোন করেন, আমি অবশ্যই বলে দিব। আজকের মূল আলোচনার বিষয়ে আমরা থাকি। তাহলে সেরিব্রাল অ্যাট্রফি, তাহলে এর মধ্যে কি থাকছে? কোনো ব্যক্তির মধ্যে ডিমনেশিয়া বা ভুলে যাওয়া রোগ থাকতে পারে, সেরিব্রাল পালসি থাকতে পারে। এখন সেরিব্রাল পালসি কাদের বেশি হয়? রোগ বাচ্চাদের বেশি হয়। এর মধ্যে কি থাকে? হান্টিংটন রোগ থাকতে পারে বা পার্কিনসন। দেখেন বর্তমানে অনেক রোগীর কিন্তু হাত কাঁপে, এবার থরথর থরথর করে কাঁপে, কাঁপে কিনা? তাহলে এই যে রোগগুলো রয়েছে, হান্টিংটন রোগ রয়েছে, পার্কিনসন্স রয়েছে, ব্রেনে ইনফেকশন থাকতে পারে, এমনকি তার শরীরে এইচআইভি এইডস থাকতে পারে বা সিফিলিস থাকতে পারে। এই ধরনের রোগীর মধ্যেও কিন্তু সেরিব্রাল অ্যাট্রফি দেখা যায়। এখন এই রোগী কি শুধু এটা হবে? স্ট্রোক হলে কি অ্যাট্রফি হবে না? অবশ্যই স্ট্রোক হলেও ওই রোগীর মধ্যে, তার মধ্যে কোনো না কোনো সমস্যা থাকে, তাদের মধ্যে সেরিব্রাল অ্যাট্রফি রোগ হওয়ার প্রবণতা বেশি। সেরিব্রাল অ্যাট্রফি রোগের মূল লক্ষণটা কি? মূল লক্ষণ হচ্ছে ভুলে যাওয়া, মানে ডিমনেশিয়া। এক কথায় যে সে বারংবার বলতে থাকে, যে কথাটা সে কিছুক্ষণ আগে বলেছিল ওই কথাটা আবার রিপিট করছে, হাঁটা চলায় অস্বাভাবিকতা থাকছে, একে অপরের সাথে যোগাযোগ স্থাপনের সময় সমস্যা, রাত ও দিনের পার্থক্য সে বুঝতে পারে না, চেনা জিনিস ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, তারপরে হচ্ছে পূর্বে তার যে স্মৃতিগুলো আছে মনে পড়ে না। উক্ত লক্ষণ কারো মাঝে থাকলে অতি দ্রুত একজন কি করা হয়? ওখানে বলা হয় একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জন ডাক্তারের শরণাপন্ন হবেন। কিন্তু আমরা যখন এই বিষয়টা অভিজ্ঞ হব তখন আমরা বলতে পারবো একজন হোমিওপ্যাথিক নিউরোলজিক্যাল জ্ঞান সম্পন্ন ডাক্তারকে আপনি দেখাতে পারেন, কারণ যার নিউরোলজির উপরে ভালো জ্ঞান রয়েছে তিনি এটা ট্রিটমেন্ট সঠিকভাবে করতে পারবেন। আমরা আমাদের কর্মের দ্বারা মানুষের আস্থা যখন অর্জন করতে পারবো তখন কিন্তু আমাদের কাছে রোগী ক্রমান্বয়ে বাড়বে। এরপরে দেখেন হেলথি ব্রেন অ্যানাটমি। আমরা ব্রেন যদি দেখি, দেখেন এখানে গ্রে ম্যাটার থাকে। গ্রে অর্থ কি বলেন? বলুন একটু, আমার কর্পোরেট করুন। ধূসর ধূসর গ্রে অর্থ ধূসর। ঘন বোঝাচ্ছে। ধূসর, ধূসর। আপনারা গ্রে অর্থ কি এটা একটু বলবেন, হোয়াইট ম্যাটার এটা বলবেন, বলার পরে ঠিক আছে আমি একটা মিনিট একটু আমি নিজেকে মিউট করছি, আমাকে ইমার্জেন্সি কল দিচ্ছে, তো আপনি একটুই করেন, আপনি এটা একটু খেয়াল করেন। আমি
আমি আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার আরেকটা প্রোগ্রামে আমি আসলে ওখানে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি নামে আমাদের একটা ইনস্টিটিউটে আমি ওখানে দায়িত্বরত আছি। তো ওই ইনস্টিটিউটে মানে কেউ জয়েন করতে পারছিল না, মূল লিঙ্কটা তো আমার দেওয়া ছিল, তাদেরকে আমি জয়েন করাই দিলাম, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার আপনারা বলুন, এখানে গ্রে অর্থ বলেন তো কি? গ্রে অর্থ একটু সহজ ভাবে, এটা তো কমন জিনিস, একটু বলুন গ্রে অর্থ এটা কি? ধূসর বর্ণ। ধূসর বর্ণ। তাহলে আমাদের ব্রেনে আপনারা যদি এইটা দেখেন, এখানে ধূসর কোনটাকে দেখা যাচ্ছে একটু বলেন তো, ধূসর কোন জায়গায় দেখা যাচ্ছে? এই জায়গায়, এই যে ছবিগুলো, অর্থাৎ আপনার গ্রে একটা অংশ রয়েছে, গ্রে ম্যাটার, তার মানে ধূসর বর্ণের অংশ, যেখানে সহজভাবে আমরা চিন্তা করি। আবার কি থাকছে আপনার? হোয়াইট ম্যাটার, মানে সাদা অংশ। তারপরে এই দুটো বিষয় যদি আমরা চিন্তা করি, তারপরে ভেন্ট্রিকলস থাকছে। ভেন্ট্রিকলস বলতে কোনগুলো বোঝানো হয়? এই যে যে ছোট ছোট জিনিস না, এটাকে ভেন্ট্রিকলস বলছে। এখন এই ভেন্ট্রিকলস এগুলো নিয়ে কিন্তু আমি আবার আপনার 3D মডেলে দেখাবো। তাহলে ভেন্ট্রিকল থাকতেছে, তাহলে যখন আমাদের অ্যাট্রফি হচ্ছে তখন কি হচ্ছে? এই যে ভেন্ট্রিকল থাকছে, এই ভেন্ট্রিকল গুলো ইনলার্জমেন্ট হয়ে যাচ্ছে, এগুলো বড় হয়ে যাচ্ছে, ভেন্ট্রিকল গুলো বড় হয়ে যাচ্ছে, এবং আপনার স্বাভাবিক যে গ্রে ম্যাটার ছিল এগুলো থাকছে, কিন্তু এগুলো ডিজেনারেশন হয়ে যাচ্ছে, মানে যেমন হওয়ার কথা, দেখেন এই পাশে যেমন দেখা যাচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক, এইটুকু হচ্ছে স্বাভাবিক, আর এইটুকু হচ্ছে আপনার রোগাবস্থা রয়েছে, ঠিক আছে? এইটুকু রয়েছে রোগাবস্থা, এবং এই বিষয়টাকে খেয়াল করতে হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক রয়েছে। নর্মাল যদি থাকে, নর্মাল একটা শিশুর ব্রেন যদি দেখেন এটা কেমন থাকছে, আবার আলজাইমার যদি থাকে তখন ব্রেনের কি অবস্থা হচ্ছে, এই ছবিগুলো দেখলে আমরা কিছুটা বুঝতে পারবো। কিন্তু আপনি যদি ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে কি আরো পড়তে হবে, আরো সময় দিতে হবে। দেখেন এখানে, দেখেন এখানে কালো অংশটা, বিশেষ করে ভেন্ট্রিকলসটা হচ্ছে চিকুন, আর অ্যাট্রফি এখানে ভেন্ট্রিকলসটা কি বড়, কালো হয়ে গেছে। এতটুকু বোঝা গেছে? এখানে জি ধূসর স্যার। অংশটা আপনি দেখতে পাচ্ছেন, আর এখানে ধূসর অংশটা বোঝা যাচ্ছে না, কালো অংশটা বেশি আছে। এখানে দেখেন এই অংশটা থেকে এই অংশটা বেশি বড় আছে, আবার এই পাশে অংশটা কি হচ্ছে আপনার কালো জিনিসটা বেশি দেখা যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল করব, এবং এই ডিজিজ গুলো পরবর্তীতে সিটি স্ক্যান রিপোর্ট যখন আমরা দেখব তখন ওইগুলো যদি আপনি মনে করেন যে না আপনি এই ডিজিজটার রোগী বেশি দেখবেন, তাহলে ওই ডিজিজ অনুসারে ওই রোগীর সিটি স্ক্যান রিপোর্টে কি কি পরিবর্তন হয়, নরমাল রিপোর্ট, আপনার অ্যাবনরমাল রিপোর্ট, এগুলো আপনাকে সাথে রেখে ওগুলো দেখতে হবে। এবং আমি চেষ্টা করব সম্পূর্ণ আমার প্যাথোলজিক্যাল ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, তারপরে আপনাদের সাথে, যদি আপনারা চান, তাহলে আপনাদের যে রোগগুলো চেম্বারে বেশি আসে সেই রোগগুলোর আল্ট্রাসাউন্ড যে রিপোর্ট গুলো কিভাবে আমরা সহজে বুঝতে পারি এটা আমি আলোচনা করব। তারপরে এমআরআই রিপোর্ট, তারপরে সিটি স্ক্যান রিপোর্ট, এগুলো, তারপরে আপনার এক্স রে রিপোর্ট, এগুলো কিভাবে পড়তে হয়, কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হয়, আমি যতটুকু জানি আপনাদের সাথে তথ্য শেয়ার করব। যদিও বা এটা কোর্সের মধ্যে না, কিন্তু কোর্সের বাইরে, তারপর আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এরপর হচ্ছে টেস্টিকুলার অ্যাট্রফি। এটা বর্তমান সময় আসলে অনেক বেশি দেখা যায়। টেস্টিকুলার অ্যাট্রফি আমরা মনে করে থাকি, কিন্তু বেশি দেখা যায় আমরা আসলে পরীক্ষা করি না বিধায় আমরা এই রোগীটা পেলেও আমরা বলতে পারি না যে আমরা এই টেস্টিকুলার অ্যাট্রফির কোনো রোগীকে দেখেছি। এখন টেস্টিকুলার অ্যাট্রফি কি? প্রথমে আমাদের তো এইটা জানতে হবে। এখন টেস্টিকুলার অ্যাট্রফিটা হচ্ছে টেস্টিকুলার মানে টেস্টিস, তাহলে অ্যাট্রফি মানে সংকুচিত হয়ে যাওয়া, তাহলে অন্ডকোষ সংকুচিত হয়ে যাওয়ার রোগের নামই হচ্ছে টেস্টিকুলার অ্যাট্রফি, যা অন্ডকোষের কার্যকারিতার ফলাফল, মানে অন্ডকোষটা যে কাজ করে সেই কাজে বিঘ্ন সৃষ্টি করে, অর্থাৎ পুরুষদের মধ্যে এমন একটা রোগ যে রোগের কারণে বাচ্চা হয় না বা হতে গেলে সমস্যা হয়, সন্তান হতে চায় না।
সেই রোগের হচ্ছে টেস্টিকুলার অ্যাট্রফি, বোঝার জন্য বললাম। এখন এখানে যদি আপনি দেখেন তাহলে এই বিষয়টা অন্ডকোষের পেশিগুলো স্বাভাবিক, দেখেন ডান পাশের ছবি বাঁ পাশের ছবি দেখেন, বাঁ পাশের হেলদি ছবি, ডান পাশে অ্যাট্রফি ছবি। এবার অ্যাট্রফি টিস্যু অর্থাৎ আপনার টেস্টিসটা ছোট হয়ে গেছে। এখন এইখানে কি হচ্ছে, আপনার মূল বিষয়টা হচ্ছে অন্ডকোষের ভিতরে যে টেস্টিকুলার অ্যাট্রফিটা কি করতেছে, যে অন্ডকোষের মূল যে মাংসপেশিটা রয়েছে ওইটাকে কি করছে, আরো ছোট করে দিচ্ছে। এখন এটা বিভিন্ন কারণে হতে পারে, আঘাতের কারণে হতে পারে, বিভিন্ন রাসায়নিকের সংস্পর্শে আসার কারণে হতে পারে। টেস্টিকুলার অ্যাট্রফি সাধারণত অন্ডকোষ স্বাভাবিকের চেয়ে এক কথায় চিন্তা করেন ছোট, অন্ডকোষ হচ্ছে ছোট। এই আর বড় হলে কি হাইড্রোসিল, অন্ডকোষ বড় হয়ে গেলে আমরা সেটাকে হাইড্রোসিল বলছি। যেহেতু দুটো অন্ডকোষেরও হোমিওপ্যাথিতে অনেকেই হাইড্রোসিলের ট্রিটমেন্ট করে থাকে, টেস্টিকুলার অ্যাট্রফিও তদ্রূপ একটা মানে হাইড্রোসিল এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাইড্রোসিল হয়েছে, আপনার হাইড্রোসিলের ট্রিটমেন্ট করতে যে কোনো প্রকার ইনজেকশন পুশ করা হয়েছে ওই রোগীর, পরবর্তীতে আস্তে আস্তে যদি অন্ডকোষটা শুকায় যায় তাহলে ওই অন্ডকোষটা শুকিয়ে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে টেস্টিকুলার অ্যাট্রফি বা অ্যাট্রোফাইড টেস্টিস বলা হচ্ছে। এখন টেস্টিকুলার অ্যাট্রফির লক্ষণ কি? টেস্টিকুলার অ্যাট্রফি মূল লক্ষণ অন্ডকোষের আকার স্বাভাবিকের চেয়ে ছোট হয়ে যাবে, যেটা রোগী নিজেই বুঝতে পারবে, রোগী নিজে এসে বলতে পারে যে আমার অন্ডকোষ ছোট। ওটা সচক্ষে দেখলে আপনি বুঝতে পারবেন, স্পর্শ করে অনুভব করে বোঝা যাবে। এবং এই বিষয়টা আপনার দেখা যাচ্ছে সরাসরি দেখে, ফিজিক্যালি দেখে এটা বোঝা যায়। এবার বয়ঃসন্ধির পূর্বে যদি টেস্টিকুলার অ্যাট্রফি হয় তাহলে তার মধ্যে কি মানে লক্ষণ দেখা যায় এটা আমাদের বুঝতে হবে। একজন পুরুষের যদি টেস্টিকুলার অ্যাট্রফি যদি তার বয়ঃসন্ধিকালের আগে দেখা যায় তাহলে তার মধ্যে পিবার্টি অর্থাৎ মুখে যে মানে চুলের অনুপস্থিতি থাকে, তার মধ্যে কি হয়, চুলগুলো আর যেভাবে পুরুষের যেভাবে হয় সেভাবে হয় না। এবং তার মধ্যে যে পুরুষালী যে একটা ভাব সেটা দেখা যায় না। লিঙ্গের আকার যা স্বাভাবিকের চেয়ে কখনো দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ওটা পরিবর্তন হতে পারে, ছোট হয়ে যেতে পারে, বড় হতে পারে। তবে তার মধ্যে যেহেতু এই লক্ষণটার কারণে কি হচ্ছে, তার যে স্বাভাবিক যে যৌন একটা যে থাকে সেই বিষয়টা তার মধ্যে যৌন অনুভূতিটা কম থাকে। তার মধ্যে তার যে বয়ঃসন্ধিকালে যে লক্ষণগুলো আছে, পিউবার্টির যে লক্ষণগুলো আছে সেগুলো থাকে না, এবং তার অন্ডকোষটা নরম থাকে, এবং সর্বোপরি তাদের কি হয়, সন্তান হয় না, বা হলেও খুবই সমস্যা আছে, নর্মাল চিকিৎসায় এদের কি হয়, ট্রিটমেন্ট হয় না। এখন টেস্টিকুলার অ্যাট্রফির অনেকগুলো কারণ হতে পারে। অনেক সময় আছে আপনার মেয়েদের যদি আপনার মনোপেজে যায় তাহলে ছেলেদের যদি সেরকম কোন অবস্থায়, আপনার সেই রোগটার নাম কি বলতে পারবেন যেটা ছেলেদের টেস্টোস্টেরন মাত্রা কমে যায়? মেয়েদেরটা মেনোপজ বলে, মেনোপজ। আর ছেলেটা কি বলতে পারবেন? অ্যান্ড্রোপজ। অ্যান্ড্রোপজের ফলে পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন মাত্রাটা কমে যায়, যা টেস্টিকুলার অ্যাট্রফি বিকাশ ঘটাতে সাহায্য করে। তাহলে দেখেন মহিলাদের যে যৌন আকাঙ্ক্ষা বা যেটা প্রাকৃতিক নিয়মে কমে যায়, ছেলেদেরও কমে যায়। তাহলে এই বিষয়গুলো আছে। তারপর ভেরিকোসিল হতে পারে, ভেরিকোসিল হলেও কিন্তু অনেক সময় আপনার শুক্রাণুর সমস্যা হয়, অন্ডকোষে বিভিন্ন প্রভাব দেখা যায়, এবং ভেরিকোসিলের কারণে শুক্রাণুর যে টিউবিউল গুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে অন্ডকোষ ছোট হতে থাকে এবং টেস্টিকুলার অ্যাট্রফি তৈরি হয়। এবং টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি, এখানে অ্যালোপ্যাথিতে যে ট্রিটমেন্টটা করা হয় টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটাকে বলে টিআরটি। এখন টিআরটি দেয় এবং এটাও যথেষ্ট ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট, এবং এখানে পিটুইটারি গ্রন্থি লুইটিজানিং হরমোন উৎপাদনের
যাতে বৃদ্ধি করে দেখাচ্ছে এই ক্ষেত্রে তারা এটা ব্যবহার করছে। কিন্তু আপনি দেখেন আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনে টেস্টিস একটা মেডিসিন আছে যেটা খুব ভালো রেসপন্স করে এখানে, এবং টেস্টোস্টেরন আমাদের মেডিসিন রয়েছে, এই ওষুধটাও কিন্তু এখানে খুব ভালো রেসপন্স করে। তাহলে আপনাকে এই ওষুধগুলোর যেমন ব্যবহার বিধি জানতে হবে, এই ধরনের রুগী দেখার অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তো আমি বলবো যে আমার এই স্বল্প বয়স আমার এই ধরনের রুগী দেখার সৌভাগ্য হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, এবং আগে তো সে মনের থেকে মনে করতো যে আমি মনে বিবাহ করতে পারবো না, তো এখন আমাকে বলছে ডাক্তার আমি কিন্তু মেয়ে দেখা শুরু করছি, কোনো সমস্যা হবে না তো? আমি বললাম কি দেখেন, আগে তো ওই চিন্তাটাই করেননি, আপনি বিয়ের কথা শুনলে আপনি বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন, বাড়িতেই ছিলেন না, এখন আপনি নিজে বলতেছেন যে আপনি বিয়ে করতে চাচ্ছেন, তো এটাই তো আমার সফলতা। বাদ বাকিটা উপরওয়ালা ভরসা, তিনি যদি চান কোনো সমস্যা হবে না, তবে আপনার কিছু পরীক্ষা করতে হবে, যেমন আমাদের সিমেন অ্যানালাইসিস বা এই ধরনের কিছু পরীক্ষা। তো পরে এক সময় এইগুলো আপনাদেরকে আমি দেখাবো। ইস্ট্রোজেনের যে ব্যবহার, তাহলে তার মধ্যে প্রোজেস্টেরন রয়েছে, টেস্টোস্টেরন রয়েছে, প্রত্যেকটা হরমোন রয়েছে। কাইন্ডলি একটু মিউট করে নেন, আপনার কথাটা একটু শোনা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। কিছু কমন ওষুধ বুঝতে পারেন, আপনি আবার বলুন। টেস্টিকুলার অ্যাট্রফির কিছু কমন ওষুধ, কমন ওষুধ দেখেন, আনকমন ওষুধ আমি বলেছি, কমন ওষুধ তো আপনার বেলেডোনাও হতে পারে, থুজাও হতে পারে, মায়াজমেটিক হিসাবে থুজা। দেখেন সে কোন মায়াজমের, সে সোরিক মায়াজমের, সাইকোটিক মায়াজমের, সিফিলিটিক মায়াজমের না টিউবারকুলার, এই যে মায়াজম গুলো আছে এই মায়াজম গুলো আপনাকে জানতে হবে। আবার যদি দেখেন মেডিসিনাল ট্রমার কারণে এই রোগটা হয়েছে, তাহলে ওই ট্রমাকে চিন্তা করে আপনাকে মেডিসিন দিতে হবে। আমাদের ট্রমা কাটানোর মতন অনেক মেডিসিন রয়েছে এবং মায়াজমেটিক মেডিসিন রয়েছে। এই সকল ট্রিটমেন্টের জন্য অবশ্যই আপনাকে মায়াজমকে বুঝে মায়াজমেটিক মেডিসিনের একটা ডোজ দিয়ে, হায়ার পোটেন্সি দিয়ে আপনার ধাতুগত মেডিসিনে আসতে হবে। ধাতুগত মেডিসিন কিন্তু অনেক, এবং বর্তমানে আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ সংখ্যা অগণিত, প্রায় 9000 কাছাকাছি। এই জন্য আমি বলবো আপনার ম্যাথমেটিকার যে মূল মেডিসিন আছে সেগুলো তো জানবেন। দেখেন আমাদের ম্যাথমেটিক্যাল মেডিসিন রয়েছে যেগুলো প্লান্টস কিংডম থেকে আসছে, তারপর নোসোড আছে, তারপর সার্কোড আছে, টটোপ্যাথিক মেডিসিন আছে, ইন্দোপ্যাথিক মেডিসিন আছে, তারপর বিভিন্ন এক্সরে সহ বিভিন্ন রশ্মির মাধ্যমে বিভিন্ন ওষুধ রয়েছে। অর্থাৎ তার জন্য তারপরে আরো বেশ কিছু মেডিসিন আছে যেগুলো হয়তো আপনারা নাম শুনেছেন কিনা আমি জানি না, বিভিন্ন ফসিল বা জীবাশ্ম থেকে কিছু ওষুধ তৈরি হয়, যেমন টাইনোসরাস আরএক্স, ল্যাপিডাস, এরকম অনেক ওষুধ আছে যেগুলো সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু এগুলো রেপার্টরিতে দেখলে পাওয়া যায়, এরকম ওষুধ আছে। ঠিক আছে, আপনাকে ওষুধগুলো কি ব্যবহার করা ঠিক? হ্যাঁ বলুন। ক্লিনিক্যালি প্রুভ যেগুলো হিউম্যান বডিতে প্রুভ করা হয়। এখন প্রথম কথা হচ্ছে যে আগের দিনে আমাদের যে মেডিসিন গুলো প্রুভেন, সেখানে আপনি থুজা ব্যবহার করতে পারতেছেন, মোস্ট কমন মেডিসিন। ঠিক আছে, অবশ্যই লক্ষণ থাকা লাগবে। তারপরে আপনি কোনিয়াম ব্যবহার করতে পারেন, আপনি রডোডেন্ড্রন ব্যবহার করতে পারেন, এই ধরনের যে ওষুধগুলো আছে আপনি ব্যবহার করতে পারছেন। তো আপনি এমনকি আর্নিকা ব্যবহার করতে পারতেছেন, বেলিস্পার ব্যবহার করতে পারতেছেন, সিমফাইটম ব্যবহার করতে পারতেছেন, বেলেডোনা ব্যবহার করতে পারতেছেন, হাইপেরিকাম ব্যবহার করতে পারতেছেন। এই ধরনের ওষুধ কিন্তু কমন, এগুলো ব্যবহার করতে পারছেন। ক্যালকিরা ফ্লোর ব্যবহার করতে পারতেছেন, ক্যালকিরা ফস ব্যবহার করতে পারতেছেন, ম্যাক কার্ব ব্যবহার করতে পারতেছেন। এই ধরনের ওষুধ কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারতেছেন, যেটা কমন ওষুধ। কিছু রেয়ার ওষুধের কথা বললাম, যখন এই ওষুধগুলো কাজ করে না তখন আপনাকে বুঝতে হবে মায়াজমেটিক ব্যাপারটা অনেক জটিল, যার কারণে আপনাকে মায়াজমকে খেয়াল করতে হবে, এইটা আর কিছু না। এখন টেস্টিকুলার অ্যাট্রফির জন্য আপনার অ্যালোপ্যাথিতে কি চিকিৎসা আছে সেটা আপনাকে জানতে হবে, তাহলে আপনার সুবিধা হবে রোগীকে কনভিন্স করার জন্য, রোগী ম্যানেজমেন্টের জন্য। কারণ তারা কি করে, তাদের চিকিৎসা পদ্ধতিটা বুঝতে হবে, এবং সেটা যখন আপনি তাদেরকে বোঝাতে পারবেন তখন দেখবেন যে সে সহজে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করবে। এবার দেখেন হেলদি মাসেল, অ্যাট্রফিড মাসেল। হেলদি মাসেলে আপনারা দেখেন, একটু মাসেলের চিন্তাটা করেন, একটু দেখেন, দেখেছেন কত সুন্দর এখানে মাসেলের যে কোষগুলো আছে। এখন এখানে মাসেলের ফাইবারস, এগুলো কি, এগুলো সব হচ্ছে ফাইবার, এগুলো হচ্ছে ফাইবার। আর মাঝখানে যেটুকু ফাঁকা থাকে সেটা হচ্ছে এডিপোজ টিস্যু, আর টোটালটা যেটা থাকে হচ্ছে কানেকটিভ টিস্যু দ্বারা সবকিছু কানেক্টেড থাকে। এবার আপনার অ্যাট্রফিড মাসেলে কি হচ্ছে, এখানে ফাইবারের পরিমাণ কিন্তু কম, এখানে দেখেন ফাইবারের পরিমাণ বেশি। অ্যাট্রফিড মাসেলে কিন্তু ফাইবারের পরিমাণ এখানে কিন্তু
কি কম, এই ফাঁকা জায়গাটা রয়েছে যেখানে অ্যাডিপোজ টিস্যু রয়েছে এবং কানেকটিভ টিস্যুর পরিমাণটাও বেশি, যেখানে আপনার এই যে রেশিওটা দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন অ্যাট্রফির যে ব্যাপারটা হয় হেলদি মাসেলের ক্ষেত্রে আপনার অ্যাডিপোজ টিস্যু কম থাকে, সেটা 1% থাকে, কানেকটিভ টিস্যু থাকে 4% এবং মাসেলে ফাইবারের পরিমাণ থাকে 95%। আর আমাদের অ্যাট্রফিড মাসেলের দেখা যাচ্ছে আপনার মাসেলে ফাইবারের পরিমাণ 70%, অ্যাডিপোজ টিস্যু থাকে 5% এবং কানেকটিভ টিস্যু থাকে 25%। এখন অ্যাট্রফি যে শুধুমাত্র মাসেলে হবে তা না, আমি একটু আগেও আপনাদের আলোচনা করেছি আপনাদের চোখে হতে পারে। যদি চোখে হয় এটা কিন্তু একটা খুব কমন একটা অপটিক স্নায়ুর উপরে আঘাত করে। এখন অনেকগুলো কারণ রয়েছে, অপটিক স্নায়ু যদি আঘাত হয় তাহলে কিন্তু আপনার অপটিক স্নায়ুর কারণে অ্যাট্রফি হয়। এটার অন্যতম কারণ দেখেন গুটি বসন্ত, মেনিনজাইটিস, আঘাত, যদি কোনো কারণে মেন্টাল ট্রমা হয়, জন্মগত ত্রুটি হতে পারে, যদি বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেলে তাহলে কিন্তু তার মধ্যে কি হয় আপনার অ্যাট্রফি হতে পারে, চোখে প্রবলেম হতে পারে। এবং তার মধ্যে দেখেন ডায়াবেটিস দেখা দিতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিস থাকতে পারে। তারপরে এই কারণে তার চোখের কি লক্ষণ দেখা যাবে, আপাতত দৃষ্টি ধোঁয়াশে, অর্থাৎ দৃষ্টি শক্তিটা ঘোলাটে রয়েছে, সে আলোর প্রতি সংবেদনশীল, সে রাতে দেখে না, দৃষ্টির হ্রাস। এবং এই অ্যাট্রফির জন্য কিন্তু মডার্ন মেডিসিন বলছে যে তেমন কোনো চিকিৎসা নেই, এটা নিরাময় নেই, এদের আস্তে আস্তে কিন্তু এরা কি হবে, অন্ধ হয়ে যাবে, যেমন জুভেনাইল গ্লুকোমা। এই ধরনের রোগ কিন্তু এই সকল অ্যাট্রফির কারণেই হয়ে থাকে। তাহলে আমরা এর মধ্যে চিকিৎসা হিসেবে চশমা দেওয়া হচ্ছে, কন্টাক্ট লেন্স পরাচ্ছে, তারা অপারেশন করতেছে। কিন্তু এই বিষয়টা একটা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার যিনি এই বিষয়ে অভিজ্ঞ তিনি কিন্তু হাত তুলে নিচ্ছেন। এখানে আপনি কি বলবেন? আপনি বলবেন এই রোগটা কি সেরে যাবে? না, আপনি যে ট্রিটমেন্টটা করছেন সেই ট্রিটমেন্টটা আপনি চালু রাখেন, সাথে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসাটা গ্রহণ করুন। তাহলে কি হবে, ওই বাচ্চাটা আরো ভালো থাকবে। আমাদের মূল কথা হচ্ছে সে যে কারণে কষ্ট পাচ্ছে সেই কষ্টটা দূর হয়ে যাবে এবং সে তার ভালো লাগা প্রবণতা ভালো থাকবে, যেমন খাওয়া, ঘুম, পায়খানা, মেজাজ, এই 4টা জিনিস তার ভালো থাকবে। এবং 4টা জিনিস যদি ভালো থাকে তাহলে সে কি করতে পারবে, সে স্বাভাবিক জীবনে আরো বেশি দিন সুস্থভাবে, সুস্থতার মাধ্যমে সে জীবন যাপন করতে পারবে। এখন হাইপারপ্লাসিয়া হলো কোষের বৃদ্ধি যার ফলে টিস্যুর বা অঙ্গের বৃদ্ধি ঘটে। এটি বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে হরমোন পরিবর্তন, প্রদাহ, জিনগত পরিবর্তন। এই হাইপারপ্লাসিয়া আপনার প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হতে পারে, প্রোস্টেট গ্রন্থির কারণে হতে পারে। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া, এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। নেক্সট ক্লাসে এটার বিশদ আলোচনা করব, কিছু প্যাথোলজিক্যাল টেস্ট কিভাবে কি করতে হয়, সেটা কি কি অ্যাডভাইসে লিখতে হয় সেটা আমি আলোচনা করব। আপনার প্রোস্টেটের জন্য আমি বলেছিলাম, এটা আমি আলোচনা করেছিলাম, অ্যানাপ্লেসিয়া আলোচনা করেছিলাম, টিউমার আলোচনা করেছিলাম, মেটাপ্লেসিয়া আলোচনা করেছিলাম, স্কোয়ামাস মেটাপ্লেসিয়া আলোচনা করেছিলাম। স্কোয়ামাস মেটাপ্লেসিয়ার পরেই আমি কিন্তু আলোচনা প্রায় শেষের দিকে নিয়ে গেছিলাম। স্কোয়ামাস মেটাপ্লেসিয়া হচ্ছে যা শ্বাসনালীর আস্তরের কোষগুলোকে কি হয়, স্কোয়ামাস কোষে রূপান্তর করে। এখন স্কোয়ামাস মেটাপ্লেসিয়া হচ্ছে নরমাল, একে দেখেন স্কোয়ামাস মেটাপ্লেসিয়া থেকে কার্সিনোমা চলে যাচ্ছে। এখন এখানে XY ক্রোমোজোম রয়েছে। এখন স্কোয়ামাস মেটাপ্লেসিয়াকে আমাদের ডাক্তারি ভাষায় সংক্ষেপে কেন SCC দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা বলবো, আমি সেটা আলোচনা করব। তারপরে এখন প্রি স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাহলে আমরা রোগ বলতেছি প্রি স্কোয়ামাস সেল কার্সিনোমা, কিন্তু সংক্ষেপে আমরা লিখতেছি SCC। কেন সেটা লেখা হচ্ছে, কি জন্য লেখা হয়, এটা আমি আলোচনা করব আগামী ক্লাসে। এবং স্টেজ ম্যালিনোমা, মানে এটা ক্যান্সারাস সেল। তাহলে এই ক্যান্সারাস সেলটা হাইপারপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, সম্ভবত এটা গুরুতর যখন অবস্থা হয়ে যায় তখন সেটা হচ্ছে কার্সিনোমা, মানে ক্যান্সার। তাহলে এই যে ম্যালিগন্যান্ট নিউপ্লাজম, যেটা একটা বিনাইন থাকতেছে, একটা কার্সিনোমা থাকতেছে, তাহলে নিউপ্লেসিয়ার থেকে আমাদের বিনাইন বা কার্সিনোমা হচ্ছে, তাহলে ম্যালিগন্যান্ট টিউমারই হচ্ছে ক্যান্সার, যেটা ক্যান্সার না সেটা হচ্ছে আপনার বিনাইন। এখন আপনি দেখেন আমাদের এখানে হাতের উপরে একটা কি হয়, টিউমার হয়, এই বলেন তো এই টিউমারটার নাম কি?
বলুন। হাতে একটা টিউমার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমানে। আমি গত 2 দিন আগে আপনাদের একটা ফেসবুক লাইভে আমি আর হোসেনি স্যার এটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। আমার মনে হয় আপনারা কেউ দেখেন নাই। লিগামেন্ট না না না, আপনারা কেউ বলতে পারবেন? বলুন তো দেখি। আপনারা কেউ ফেসবুক লাইভ দেখেন নাই? দেখি স্যার, এটা ব্যায়াম করলে বিভিন্ন কাজ করলে বেড়ে যায়, ঠিক আছে? না ঠিক আছে, তারপর আপনি একটু কাইন্ডলি বলুন, যেহেতু আমি আর হোসেনি স্যার আলোচনা করেছিলাম, আপনাদের কারো সময় হয়েছে কিনা দেখার জন্য ফেসবুক লাইভটা। দেখছি স্যার, এটা নামটা লিগামেন্টে হয়, জানি ব্যায়াম করলে বা কাজ করলে বেড়ে যায়, এটা মনে হচ্ছে। না ঠিক আছে, কিন্তু ডিজিজটার তো একটা নাম আছে। স্যার ভুলে গেছি। ভুলে গেছেন? দেখি আর কেউ, বেশ কয়েকজন তো আছে। এটাকে আরো সংক্ষেপে বলি, এটাকে টিউমারও বলা হতে পারে, সিস্টও বলা হতে পারে। আপনাদের সহজ করে দিলাম, বলেন তো মনে পড়ে কিনা। হাতের এখানে যেটা হয় এটা বিনাইন অবস্থায় থাকে, এটা ম্যালিগনেন্ট হয় না, যেটাকে আমরা সিস্ট বলতেছি, অনেকে আমরা টিউমার বলে থাকি। বলেন তো কি? গ্যাংলিয়ন সিস্ট বা গ্যাংলিয়ন টিউমার, গ্যাংলিয়ন। তো এই বিষয়টা কেন ম্যালিগনেন্টের বিষয়টা যদি আমাদের বুঝতে হয়, কারণ আমাদের ক্লাসের সাথে প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত। এই যে গ্যাংলিয়ন সিস্ট সাথে কেন সম্পর্কযুক্ত, আপনি যদি আমার আলোচনাটা ভালোভাবে শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ এই ধরনের রোগী আমাদের আসে, আমাদের মূল কাজ তো রোগের ট্রিটমেন্ট করা। আর আমাদের পরে হচ্ছে নিউপ্লেশিয়া। নিউপ্লেশিয়া কি? নিউপ্লেশিয়া ইজ এ নিউ uncontrolled growth of cell that is not under psychological control. স্যার, বুকের স্ট্রাঙ্গামের উপরে যদি টিউমার শক্ত হয়, এটা কি বিরাই হবে? দেখেন, বিনাইন যে কোনো সময় কার্সিনোমা চলে যেতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে ব্যথা হতে হবে। আপনার বিনাইনে ব্যথা থাকে না, কার্সিনোমায় সাধারণত ব্যথা থাকে। ঠিক আছে, টিউমার থাকতে পারে, মাস লিশন থাকতে পারে। এখন একটা ক্যান্সারের সেল বলতে গেলে আমাদের অনেকগুলো পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলো আমরা না করে সেটাকে আমরা ক্যান্সার বলতে পারি না। ঠিক আছে, আমরা সম্ভাব্য দিয়ে কিন্তু ডাক্তারি হয় না। আপনাকে ডাক্তারে 100% নিশ্চিত হয়ে বলতে হবে যে এইটার কারণে এই রোগটা হয়েছে। আমার কথা আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে আমার মনে হয় আপনারা একটু ওইটা দেখবেন, ফেসবুক লাইভটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং পরবর্তী ক্লাসে কিন্তু বাদ বাকি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা এইগুলো একটু খেয়াল করবেন, একটু বাড়িতে চোখ বুলাবেন বা পড়বেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ থাকার জন্য। এখন আপনারা বলুন, আমি কি 3D মডেল ওপেন করব না আজকের ক্লাস এখানেই সমাপ্ত করব? 3D মডেল ওপেন করেন। 3D মডেল ওপেন করব, তাহলে ঠিক আছে। এগুলো হচ্ছে আমার পেইড সফটওয়্যার, আপনাদের জন্যই। আসলে এটা আমি ক্রয় করেছি যাতে আমি ভালোভাবে আপনাদের ক্লাসের মাধ্যমে আপনাদের বোঝাতে পারি। এটা হচ্ছে এসকেলেটন। বোনের ক্ষেত্রে আমরা বোনের যে কোনো অ্যাট্রফি যদি হয় তাহলে আমাদের কিভাবে বুঝতে হবে, জাস্ট সিস্টেম গুলো বলি, যে কোনো আপনারা এরপরে সিদ্ধান্ত নেবেন। যেহেতু এটা রোগ, আসলে প্যাথোলজিক্যাল বিষয়টা কি, আপনাকে প্যাথোলজি জানতে হবে, এর সাথে ওর ফিজিওলজি অ্যানাটমি না বুঝলে কিন্তু আপনি প্যাথোলজি বুঝতে পারবেন না। এখন প্যাথোলজিতে যদি আপনার ঘাটতি থাকে তাহলে আমার আলোচনাটা কিন্তু যথেষ্ট কঠিন হয়ে যাবে। কারণ কি, আপনার যখন একটা মাসেল নিয়ে চিন্তা করা হবে, ধরেন আমাদের ম্যাক্সিলা, যদি ম্যাক্সিলা যে ব্যাপারটা আছে, এখন এই যে বোনটা এটা কোথায় থাকে, আপনি দাঁতে দেখতে পাচ্ছেন। এবার এই যে দাঁতের যে অংশটা, এখন এই বিষয়গুলো আমাদেরকে আলোচনা করতে গেলে আমাদের ম্যাক্সিলার টোটালটা আমাদের বুঝতে হবে যে এই জায়গা থেকে আসতেছে, body of the maxilla, তাহলে আমার এই বোনটা হচ্ছে ম্যাক্সিলা। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, এখন আপনাদের চিন্তা করতে হবে, কারণ 2-3 মিনিটে তো আর আপনাদেরকে এগুলো শেখানো সম্ভব হবে না। আপনাদেরকে আগের থেকে পড়ে নিতে হবে এবং আপনারা আমাকে বলবেন যে স্যার আমরা আজকে
অ্যানাটমি ফিজিওলজি এই জিনিসটা শিখছি, কিন্তু অবশ্যই যেন আমার টপিকের সাথে থাকে, তাহলে আমি আপনাদের সাথে সেইটা নিয়ে আবার যখন একটু রিভিউ করব তখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তাহলে আমি কোন পাশ থেকে করব, কারণ এই যে অ্যানাটমিক্যাল যে ব্যাপারগুলো আছে এই অর্থগুলো আমরা যখন ই করব, আপনারা কি শব্দটা শুনতে পাচ্ছেন? Body of the maxilla. এবার দেখেন এই জি স্যার। বোঝা যাচ্ছে। এবার আমাদের প্রত্যেকটা কিন্তু উচ্চারণ আমরা শিখবো। স্কাল কোনটা বলা হচ্ছে, স্কাল বলা হচ্ছে, এক্সিলা কোনটা, এক্সিলা বলা হচ্ছে কোনটুকু, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। স্কেলেটাল সিস্টেম বলতে কোনটা বোঝানো হচ্ছে, এই যে স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেম বলতে আমরা সম্পূর্ণটাকে বুঝতেছি। এবার এইটার থেকে আমরা এক একটা পার্টে চলে যাচ্ছি, তাহলে এটার থেকে যখন আমরা কোন একটা নির্দিষ্ট অংশে যাচ্ছি তাহলে সেই জায়গাটা কিন্তু আমরা আলাদা চলে আসতেছি। তখন যখন মাথার চিন্তা করব তাহলে আমরা স্কেলেটাল সিস্টেম মানে কঙ্কাল তন্ত্র, সেখান থেকে এক্সিয়াল, সেখান থেকে আমাদের চলে স্কাল, তারপর প্রত্যেকটা এইভাবে ভাগ ভাগ করে করে আমাদের প্রত্যেকটা বিষয় শিখতে হবে, এবং এটা আমরা যখন হাতে কলমে দেখব তখন কিন্তু খুব সহজ হবে। আর আমি যেটা মাসকুলার অ্যাট্রফি বলতেছি, মাসকুলার অ্যাট্রফি হচ্ছে মাসেলের, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, মাসেল গুলো খেয়াল করব। তো মাসেলের জন্য আমাদের মাসেলের অংশকে বুঝতে হবে। আমাদের যে শরীরের মধ্যে মাসেলের আলোচনা হয় কোন অংশে, আপনার একটু কাইন্ডলি একজন বলুন তো। টিস্যু বলা হতো। অ্যানাটমি অ্যানাটমি তো হচ্ছে, মাসেল যেটা আমাদের হচ্ছে সে মাসেলের মধ্যে মাসকুলার সিস্টেম, সহজভাবে বলেন মাসকুলার সিস্টেমে আমাদের এই বিষয়টা আলোচনা হচ্ছে। এখন মাসকুলার সিস্টেমের মধ্যে আমরা যদি চিন্তা করি তাহলে আপনি দেখেন মাসকুলার সিস্টেমে আপনি এই অংশটা দেখেন তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। এটা দেখেন muscular atrophy হচ্ছে About half of the human body's weight is from hundreds of muscles that are responsible for moving এখানে আমাদের কত structures হয়েছে, and internal 100 এর উপরে organs. মাসল রয়েছে। Muscle tissue throughout the body facilitates body functions by changing shape and length. দেখেন These মাসকুলার contractions অ্যাট্রফি cause হলে হবে movements কি, that এই facilitate জায়গাটা body শুকিয়ে যায় বা function. এই জায়গাটা সংকুচিত হয়ে যাবে। Skeletal muscles move the স্কেলেটাল body by মাসলের মধ্যে এই যে responding to নিউরন গুলো signals আছে from the nervous এইগুলো system. সম্পূর্ণ শুকিয়ে যাবে, যার কারণে Smooth কাজ muscles করে না। in many organs এবার throughout the আমাদের body respond to প্রত্যেকটা hormones and দেখেন involuntary মাসেল, signals from the দেখেন এই nervous জায়গায় যে system. মাসেলটা কিভাবে They কাজ করতেছে contract দেখছেন, and relax প্রত্যেকটা to মাসেলের যে contain কাজ। substances এখন and move অ্যাট্রফি হলে substances এই through the body. জায়গাটা সংকুচিত হয়ে যায় Cardiac এবং muscle সঠিকভাবে কাজটা responds to করতে পারে না। involuntary signals from its own conduction system. Heartbeats are the heart muscle contractions that pump blood. দেখছেন এখন হার্ট মাসেল, এখন মাসেল যদি আমার যদি হার্টে অ্যাট্রফি হয় তাহলে এই যে হার্ট মাসেল থাকতেছে সেটা সংকুচিত হয়ে যাবে। বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। এখন এই জন্য আমি মনে করি কি আপনারা একটু মনোযোগ সহকারে আপনারা একটু বাসায় বা বাড়িতে একটু আমি যে সাবজেক্ট গুলো পড়াবো আপনারা একটু খেয়াল করবেন। এখন যদি সেটা না হয় তাহলে কিন্তু আমি ভালোভাবে বোঝাতে পারবো না। এইবার দেখেন আপনারা একটু কাইন্ডলি দেখেন এই যে বিষয়টা আছে কার্ডিয়াক সেল, তাহলে আমাদের টাইপস অফ মাসেল ফাইবার, আমি যে ফাইবার নিয়ে আলোচনা করেছিলাম না, এখন কার্ডিয়াক মাসেল সেল। এখন এই যে সেলটা আছে এই সেলের ভিতরে দেখেন যদি আমি এটা বড় করি, না আপনারা বড় দেখতে পাবেন না এখানে। এখন এইখানে দেখেন কার্ডিয়াক মাসেল সেল আছে, স্কেলেটাল মাসেল রয়েছে, স্কেলেটাল মাসেল এখানে রয়েছে, আর স্মুথ মাসেল সেল। কিছু জিনিস আছে স্মুথ হয়, যে এটা খাবার গ্রহণ করলো না, খাবারটা ভিতরে গেল, যেটা সংকোচন প্রসারণ হলো। তাহলে মাসেল ফাইবার থাকছে, আমার এর মধ্যে নিউক্লিয়াস থাকছে, তারপরে আমার ডিস্ক গুলো থাকছে, আবার এখানে নিউক্লিয়াস থাকতেছে, মাসেল ফাইবার থাকতেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের কি মাসেল ফাইবার প্রত্যেকটা থাকতেছে, নিউক্লিয়াস থাকতেছে। তাহলে প্রত্যেকটা মাসেল সম্পর্কে আপনাকে যখন ফিজিওলজি অ্যানাটমি বুঝবেন, এরপরে যখন আমি প্যাথোলজি আলোচনা করব এবং বিভিন্ন রিপোর্ট দেখাবো তখন আপনাদের ওইটা সম্পূর্ণ হৃদয়ঙ্গম হবে, আপনার পরিপূর্ণভাবে ধারণাটা নিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আমার মনে হয় আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে আমি বলবো আরো মনে হয় আরো কোনো ক্লাস রয়েছে, আপনারা সেই ক্লাস অংশগ্রহণ করতে পারেন।